শিক্ষার্থীরা আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো ফুলের প্রজনন অঙ্গ ফুল এর বিভিন্ন রকমের অংশ, তার সার্বিক অংশ সম্পর্কে, এছাড়াও ফুলের মধ্যে বা একটি উদ্ভিদের মধ্যে কি ধরনের পরাগায়ন সম্পাদিত হয় বা কিভাবে পরাগায়ন সম্পাদিত হয়, এছাড়াও পরাগায়ন সম্পর্কিত কারণে একটি ফুলে বিভিন্ন রকমের অভিযোজন সম্পাদিত হয়, পরিবর্তন সাধিত হয়। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তো মূল অংশে যাওয়ার পূর্বে একটি কথা জানিয়ে রাখতে চাই, ভিডিও ডেসক্রিপশনে তোমরা মূলত আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে সূচি বা সেকশন আকারে পেয়ে যাবে। এই সেকশন থেকে তুমি তোমার প্রয়োজনীয় অংশটি বাছাই করে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসার সবাই মিলে একসঙ্গে বাসাতেই আছো। করোনা পরিস্থিতিতে পড়াশোনার যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আসলে আজকের এই ক্লাস সূচনা করা বা ক্লাসটি তৈরি করা। আশা করি তোমাদের সকলের উপকার হবে। বন্ধুরা, আজকের ক্লাস আমাদের জীববিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায়ের জীবের প্রজনন বা রিপ্রোডাকশনের উপরে। এই অংশটিতে মূলত জীবের প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে। ফুল এবং প্রাণীদের ক্ষেত্রে কিভাবে প্রজনন সম্পাদিত হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই প্রজননের সংজ্ঞা সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ কিংবা বংশধর সৃষ্টি করতে পারে বা ভবিষ্যৎ বংশধর রেখে যেতে সক্ষম হয়। তো এই প্রজনন এর মাধ্যমে জীব তার আসলে বংশ বিস্তার করে থাকে, সংখ্যা বৃদ্ধি করে থাকে বা ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এই প্রজননকে মূলত দুটি ভাগে বিভক্ত করা সম্ভব হয় কিংবা এখন পর্যন্ত দুই ধরনের প্রজনন সম্পর্কে জানা যাচ্ছে। একটি হচ্ছে অযৌন পদ্ধতিতে প্রজনন, অপরটি হচ্ছে যৌন পদ্ধতিতে প্রজনন। এই ক্ষেত্রে অযৌন পদ্ধতিতে যে প্রজনন পদ্ধতি রয়েছে সেটি সাধারণত নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে সংগঠিত বা সম্পাদিত হয়ে থাকে। অপরদিকে যৌন ধরনের যে প্রজনন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদ কিংবা প্রাণীর ক্ষেত্রে এই প্রজনন সম্পাদিত হলেও নিম্ন শ্রেণীর কোনো কোনো জীবের ক্ষেত্রে এই যৌন প্রজননের মাধ্যমে তারা বংশবিস্তার বা প্রজনন সম্পাদন করে থাকে। এবার আমরা যদি প্রজননের প্রকারভেদের কথায় যাই বা প্রকারভেদ নিয়ে আলোচনায় যাই তাহলে আলোচনায় আসবে যে বিষয়টি সেটি হচ্ছে অযৌন প্রজনন সাধারণত নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে যে পদ্ধতিতে সম্পাদিত হয় সেক্ষেত্রে দেখা যায় এরা স্পোর কিংবা অণুবীজ উৎপাদন এর মাধ্যমে প্রজনন সম্পাদন করতে পারে। অঙ্গজ পদ্ধতিতে তাদের প্রজনন সম্পাদিত হতে পারে অথবা কুড়ি তৈরির মাধ্যমে সম্পাদিত হতে পারে। অঙ্গজ পদ্ধতিতে সাধারণত বিভিন্ন উদ্ভিদ কিংবা প্রাণীদের ক্ষেত্রে প্রজনন সম্পাদিত হয়। তো অঙ্গজ পদ্ধতি সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত পড়েছ। অষ্টম শ্রেণীতে অঙ্গজ পদ্ধতির বিভিন্ন রকমের পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানটা তোমরা জানতে পেরেছিলে উদ্ভিদ সাধারণত তার মূল, কাণ্ড, পাতা বিভিন্নভাবে বৃদ্ধিপ্রাপ্ত করে বা বিভিন্ন ধরনের বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তাদের বংশধর কিংবা প্রতিরূপ সৃষ্টি হতে পারে। অপরদিকে স্পোর কিংবা অণুবীজ উৎপাদনের মাধ্যমে যেমন ধরো কর্নিডিয়া কিংবা এই জাতীয় আরো বিভিন্ন ধরনের বিষয়াদি তৈরির মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবেরা সাধারণত স্পোর পদ্ধতির মাধ্যমে অযৌন প্রজনন সম্পাদন করে থাকে। অপরদিকে যখন যৌন প্রজননের কথা চলে আসবে তখন অবশ্যই এক্ষেত্রে দুই ধরনের জননকোষ উৎপাদনের কথা থাকবে। দুই ধরনের জননকোষ ব্যতীত যৌন প্রজনন সম্পাদন সম্ভব নয়। এক্ষেত্রে যদি জননকোষের কথা আসে তখন জননকোষ দুই ধরনের হতে পারে। এক ধরনের জননকোষ হচ্ছে গিয়ে পুং জননকোষ, অপরদিকে স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রী জননকোষ উৎপাদিত হয়ে থাকে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার উন্নত উদ্ভিদের ক্ষেত্রে এই দুই ধরনের জননকোষই সাধারণত একই দেহে উৎপাদিত হতে পারে। সেক্ষেত্রে তাদেরকে সহবাসী বলা হয়ে থাকে। যদি জননকোষ দুইটি অর্থাৎ পুং জননকোষ কিংবা স্ত্রী জননকোষ উভয়টি একই দেহে উৎপাদিত হয় তখন তাকে সহবাসী উদ্ভিদ বলা হয়ে থাকে। এছাড়া অন্য যে উদ্ভিদরা রয়েছে তাদেরকে ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়ে থাকে। এক্ষেত্রে জননকোষ উৎপাদনের পূর্বশর্ত হচ্ছে কি মিউসিস। হ্যাঁ, আমরা মিউসিস কোষ বিভাজন কিংবা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ইতিমধ্যে বেশ বিস্তারিতভাবে জানতে পেরেছি। তো মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে মূলত যেই কোষ উৎপাদিত হয় সেটি হচ্ছে কি
জননকোষ। এক্ষেত্রে উদ্ভিদ কিংবা প্রাণী যাদের কথাই বলা হোক না কেন, উভয় ধরনের জীবের ক্ষেত্রে বা সব ধরনের জীবের ক্ষেত্রে যদি যৌন প্রজনন সম্পাদিত হয়, তাদের ক্ষেত্রে জননকোষ উৎপাদনের যে পন্থা বা পদ্ধতি রয়েছে বা কোষ বিভাজন রয়েছে, সেটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি আমি মানুষকে উদাহরণ হিসেবে নেই, সেক্ষেত্রে পুংজনন কোষ অবশ্যই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে জননকোষ উৎপন্ন করবে সেটি হচ্ছে গিয়ে শুক্রাণু। অপরদিকে স্ত্রী জনন কোষ যেটি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপাদিত হবে, সেখানে যেই কোষটি উৎপাদিত হবে সেটি হবে ডিম্বাণু। তো এক্ষেত্রে যদি পুরুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি হয়ে থাকে, স্ত্রীর দেহে 46টি হয়ে থাকে, অবশ্যই শুক্রাণু কিংবা ডিম্বাণুর দেহে বা কোষটির ভিতরে ক্রোমোজোম সংখ্যা হবে 23টি করে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে চলে আসবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এক্ষেত্রে যদি এই দুইটি কোষ একত্রিত হয়, সেই ঘটনাটিকে বলা হয় নিষেক। এই নিষেকের মাধ্যমে যেই একক কোষটি উৎপাদিত হয় তাকে বলা হয় জাইগোট। তো আমরা জানি এই জাইগোটই আসলে পূর্ণাঙ্গ একটি জীবে রূপান্তরিত হবে। এই জাইগোট মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে আসলে পূর্ণাঙ্গ প্রাণীতে বা উদ্ভিদে রূপান্তরিত হয়। এইবার চলে যাই আমরা উদ্ভিদের প্রজনন অংশে। উদ্ভিদের প্রজননের জন্য যে রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ রয়েছে তাকে বলা হচ্ছে ফুল। তা আমরা জানি উদ্ভিদের কোনো অংশকে আসলে বিটপ বলা হয়ে থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে গিয়ে ফুল, বা উদ্ভিদের প্রজননের জন্য যে রূপান্তরিত অঙ্গটি রয়েছে বা রূপান্তরিত বিটপটি রয়েছে তাকে বলা হচ্ছে ফুল। একটি আদর্শ ফুলে মূলত 5টি স্তবক রয়েছে। আমরা এখানে একটু সংশোধনী মতো রয়েছে, সেটা জানিয়ে দিতে চাচ্ছি। আসলে তোমরা যদি উচ্চতর পর্যায়ে যাও তাহলে সেখানটায় পাবে উদ্ভিদের মূলত 5টি নয় 4টি স্তবকের কথা বলা হয়েছে। এখানে পুষ্পাক্ষকে কোনো স্তবক হিসেবে উপস্থাপন করা হয়নি উচ্চ শ্রেণীর ক্লাসে। তবে 10ম শ্রেণীর বা যে পুস্তক বা তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইতে পুষ্পাক্ষকে মূলত একটি স্তবক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যদিও সমগ্র ফুলকে 5টি অংশে বিভক্ত বলে এখানে দাবি করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে। তো এই যে আদর্শ একটি ফুল বা এটি আদর্শ ফুলের যে 5টি স্তবক, এই স্তবকগুলোকে মূলত 2টি ভাগে বিভক্ত করে আলোচনা করা সম্ভব। এদের মধ্যে 3টি স্তবক বা 3টি অংশ হচ্ছে গিয়ে সাহায্যকারী স্তবক এবং অত্যাবশ্যক স্তবক হচ্ছে 2টি স্তবক। তো অত্যাবশ্যকীয় স্তবক ব্যতীত আসলে উদ্ভিদের প্রজনন করা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। তো সাহায্যকারী যে স্তবকগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে পুষ্পাক্ষ, এটাকে ইংরেজিতে বলা হয় থ্যালামাস। এখানটায় একটু সংশোধনী রয়েছে, তোমার বইয়ে থ্যালামাস শব্দটিতে বানানগত ভুল রয়েছে, বানানটি সংশোধন করে নেবে আশা করি। অপরদিকে দ্বিতীয় যেই স্তবকটি রয়েছে সেটি হচ্ছে বৃতি, এবং তৃতীয় যে স্তবকটি সেটি হচ্ছে দলমণ্ডল। এই অংশগুলো উদ্ভিদের বাইরের দিকে অবস্থান করে মূলত। অপরদিকে অত্যাবশ্যকীয় যে স্তবকগুলো রয়েছে তাদেরকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে বা 2টি স্তবক রয়েছে, এগুলো হচ্ছে পুংস্তবক এবং স্ত্রী স্তবক। তো এখানটায় বলে রাখা দরকার, পুষ্পাক্ষকে বলা হয় থ্যালামাস ইংরেজিতে, বৃতিকে বলা হচ্ছে ক্যালিক্স, দলমণ্ডলকে করলা, এবং পুংস্তবককে অ্যান্ড্রোইসিয়াম ও স্ত্রী স্তবককে গাইনেসিয়াম। এবার আমরা চলে যাই ফুলের প্রকারভেদ। ফুলের আসলে বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। তো তোমার পাঠ্যপুস্তকে যে প্রকারভেদের কথা বা আলোচনা রয়েছে তার উপর নির্ভর করে আমি সহজীকরণের স্বার্থে একটি চার্ট উপস্থাপন করছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। যদি আমি সকল স্তবকের উপস্থিতির কথা চিন্তা করে বলতে চাই তাহলে দেখা যাবে সব স্তবকের উপস্থিতির ভিত্তিতে ফুলকে মূলত 2টি ভাগে বিভক্ত করা সম্ভব হয়েছে। একটা হচ্ছে সম্পূর্ণ স্তবক, অপরটি অসম্পূর্ণ স্তবক। সম্পূর্ণ স্তবকের ক্ষেত্রে জবা এবং ধুতুরা ফুল হচ্ছে গিয়ে এর উদাহরণ। এখানটায় বলে রাখা দরকার, এদেরকে সম্পূর্ণ ফুলও বলা হচ্ছে এবং এদেরকে আদর্শ ফুল হিসেবে উপস্থাপন করা হয়। অপরদিকে অসম্পূর্ণ ফুল, যাদের ক্ষেত্রে সকল স্তবক সুন্দরভাবে উপস্থিত থাকে না, তাদেরকে অসম্পূর্ণ ফুল বলা হয়। লাউ এবং কুমড়া ফুলে সাধারণত অসম্পূর্ণ স্তবক উপস্থিত থাকে। তারপরে আমরা যদি বৃন্তের উপস্থিতির ভিত্তিতে ফুলকে ভাগ করতে চাই তাহলে দেখতে পাবো এখানে সবৃন্তক এবং অবৃন্তক ফুল পাওয়া যায়। যদি বৃন্তের উপস্থিতি থাকে তখন তাকে সবৃন্তক ফুল বলা হয়, বৃন্তের উপস্থিতি না থাকলে তাকে অবৃন্তক ফুল বলা হয়। উদাহরণগুলো আশা করি তোমরা দেখে নিচ্ছ। সবৃন্তকে জবা এবং কুমড়া এবং অবৃন্তকে হাতিসুর। অপরদিকে অত্যাবশ্যকীয় স্তবকের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে ফুলকে 3টি ভাগে বিভক্ত করা হয়। হ্যাঁ শিক্ষার্থীরা, 3টি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে গিয়ে উভয়লিঙ্গ ফুল। এই ধরনের ফুলগুলোতে আসলে 2 প্রকারের স্তবকী বা 2টি অত্যাবশ্যকীয় স্তবকী সুন্দরভাবে সজ্জিত থাকে, স্ত্রী স্তবক এবং পুংস্তবক, অ্যান্ড্রোইসিয়াম, গাইনেসিয়াম। জবা এবং ধুতুরার ক্ষেত্রে
এই ধরনের উদাহরণ পাওয়া যায়। আসলে এদেরকে আদর্শ ফুল এই কারণেই বলা হয়ে থাকে। অপরদিকে একলিঙ্গ ফুল রয়েছে। একলিঙ্গ ফুল হচ্ছে যদি দুটি স্তবকের বা অত্যাবশ্যকীয় দুটি স্তবকের যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন তাকে একলিঙ্গ ফুল বলা হয়। একলিঙ্গ ফুলগুলো হচ্ছে লাউ এবং কুমড়া। আশা করি তোমরা এর সঙ্গে মিলিয়ে নিচ্ছ। লাউয়ের উদাহরণটি আমরা অসম্পূর্ণ পুষ্পেও পেয়েছি। অপরদিকে ক্লিপ পুষ্প, যাদের ক্ষেত্রে আসলে কোনো অত্যাবশ্যকীয় স্তবক সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে তাদেরকে আসলে ক্লিপ পুষ্প বলা হয়ে থাকে। তো তোমাদের বই না থাকলেও আমি জানিয়ে দিচ্ছি, আম হচ্ছে আমরা যে ফলটি খেতে খুব পছন্দ করি, এই আম এবং কাজু বাদামের যে পুষ্প রয়েছে তারা হচ্ছে ক্লিপ পুষ্প। এবার আমরা চলে যাচ্ছি শিক্ষার্থীরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের ক্ষেত্রে। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আদর্শ ফুলে 5টি অংশ থাকে। তো একে একে এই অংশগুলো সম্পর্কে জেনে নিব। একটি আদর্শ ফুলকে যদি আমরা লম্বচ্ছেদ করি, হ্যাঁ, তার বিভিন্ন অংশ যদি পর্যবেক্ষণ করি তাহলে যে অংশগুলো দেখতে পাবো তা নিয়ে এখানে আলোচনা করছি। তো আমরা একেবারে পুষ্পের বাইরের দিকে একটি পুষ্পবৃন্ত দেখতে পাই যাকে পেডিসেল বলা হয় বা পেডিক্যাল বলা হচ্ছে। অপরদিকে আমরা এখন চলে যাচ্ছি পুষ্পের যে বাইরের দিকে যে অংশটি পুষ্পাক্ষ বা থ্যালামাস। এই থ্যালামাস বা পুষ্পাক্ষের উপরেই মূলত 4টি স্তবক সুন্দরভাবে সজ্জিত অবস্থায় থাকে। অপরদিকে পরবর্তী যে স্তবকটি এটি হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তবক। বাইরের দিক থেকে মূলত দ্বিতীয় স্তবক বলা যায় বা দ্বিতীয় অংশ বলা যায়। স্তবক বললে আসলে প্রথম স্তবক বলতে হবে। তো বাইরের দিক থেকে যে প্রথম স্তবক রয়েছে সেটি হচ্ছে গিয়ে বৃত্তাংশ, দুঃখিত, বৃতি। এটি আসলে সর্ববাইরের দিকে স্তবক। এই বৃতি সংযুক্ত অবস্থায় থাকতে পারে অথবা খণ্ডিত অবস্থায় থাকতে পারে। তো এই কারণে যদি সংযুক্ত অবস্থায় থাকে তখন তাদেরকে যুক্ত বৃতি বলা হয়, আর যদি খণ্ডায়িত অবস্থায় থাকে তখন তাদেরকে বিযুক্ত বৃতি বলা হয়। তো বৃতির প্রতিটি অংশকে আসলে বৃত্তাংশ বলা হয়। বৃতির প্রতিটি অংশ হচ্ছে গিয়ে বৃত্তাংশ। যেমনটি আমরা আগেও আলোচনা করেছিলাম, বৃতি হচ্ছে গিয়ে ক্যালিক্স আর বৃত্তাংশ হচ্ছে গিয়ে সেপাল। এই বৃত্তির কাজ হচ্ছে গিয়ে মূলত সুরক্ষা প্রদান করা এবং পরাগায়নে পোকামাকড়কে আকৃষ্ট করা এবং ভিতরের দিকে যে স্তবকগুলো আছে একে বাইরের বিপদ থেকে রক্ষা করা। বন্ধুরা, এরপরে চলে যাই পাপড়িতে। পাপড়ি এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মূলত আমি এই চিত্রে একটি পাপড়িকে দেখাচ্ছি যাকে পেটাল বলা হচ্ছে। অপরদিকে যখন আমরা স্তবকের কথা বলবো তখন সমগ্র ফুলের সকল পাপড়িকে একত্রিতভাবে উপস্থাপন করা হবে একটি স্তবকের অন্তর্ভুক্ত হিসেবে। তখন তাকে বলা হবে দলমণ্ডল কিংবা করলা। দলমণ্ডল কিংবা করলার এক একটি অংশকে পাপড়ি বা পেটাল বলা হচ্ছে। এখানে এই পেটালও আসলে খণ্ডিত বিখণ্ডিত অবস্থায় থাকতে পারে। এই সম্পর্কে আসলে উচ্চ স্তরে তোমরা জানতে পারবে। এই পেটাল সমৃদ্ধ করলা কিংবা দলমণ্ডল হচ্ছে বাইরের দিক থেকে ফুলের জন্য একটি দ্বিতীয় স্তবক। এটি যেই ছোট ছোট অংশ তাদেরকে আসলে দল বা পাপড়ি বলা হচ্ছে। এরও কাজ আসলে অনেকটা বৃত্তির মতোই। এর কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে ভিতরের যে স্তবকগুলো আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এদেরকে রক্ষা করা এবং এই রক্ষা করার মাধ্যমে পরাগায়নেও সহযোগিতা করা এর একটি কাজ। এইবার আমরা চলে যাই ফুলের অত্যাবশ্যকীয় স্তবকে। ফুলের যে অত্যাবশ্যকীয় স্তবকগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই অত্যাবশ্যকীয় স্তবকগুলো একটি হচ্ছে গিয়ে পুং স্তবক, অপরটি হচ্ছে গিয়ে স্ত্রী স্তবক। তো আমি যদি দেখাই, পুংস্তবক আসলে দুটি অংশের সমন্বয়ে গঠিত বা পুংস্তবকের প্রতিটি একক দুটি অংশের সমন্বয়ে গঠিত। তো এখানে পুংস্তবক মূলত পুংকেশরের সমন্বয়ে গঠিত যাদেরকে স্টামেন বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, একে বলা হচ্ছে স্টামেন। এই স্টামেন মূলত দুটি অংশের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে পরাগধানী এবং অপরটি হচ্ছে পরাগদণ্ড। তো এই পরাগধানীকে আসলে পরাগথলি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই পরাগথলির ভিতরে আসলে পরাগ রেণু উৎপন্ন হয়। এইবার চলে যাই স্ত্রী স্তবক কিংবা গাইনেসিয়ামে। এই গাইনেসিয়াম আসলে গর্ভপত্রের সমন্বয়ে গঠিত। প্রতিটি গর্ভপত্রের 3টি অংশ রয়েছে, একটি হচ্ছে গর্ভমুণ্ড, অপরটি হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভাশয়। যেমনটি বলছিলাম, গর্ভমুণ্ড হচ্ছে স্টিগমা, গর্ভদণ্ড স্টাইল এবং গর্ভাশয় হচ্ছে ওভারি। আশা করি তোমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পেরেছ। এই অংশটি থেকে আমরা চলে যাই পরবর্তী অংশে। এবার ফুলের অত্যাবশ্যকীয় স্তবক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, একটি হচ্ছে পুংস্তবক, অপরটি হচ্ছে স্ত্রী স্তবক। প্রতিটি পুংস্তবক মূলত এক বা একাধিক পুংকেশরের সমন্বয়ে গঠিত। যেমনটি আমরা বলছিলাম, পুংকেশরের সমন্বয়ে গঠিত। প্রতিটি পুংকেশরের দুটি অংশ থাকে, একটিকে বলা হচ্ছে পরাগধানী কিংবা পরাগথলি, একটিকে বলা হচ্ছে পরাগধানী কিংবা পরাগথলি। অপরদিকে অপর যে অংশটি রয়েছে তাকে বলা হচ্ছে পুংদণ্ড কিংবা পরাগদণ্ড। বন্ধুরা,
আবারও খেয়াল করো, প্রতিটি পুংকেশর দুটি অংশ থাকে, একটি পরাগধানী কিংবা পরাগ থলি, অপরটি হচ্ছে পুংদণ্ড কিংবা পরাগদণ্ড। এইবার চলে যাই, পরাগধানীর ভিতরে আসলে পরাগ রেণু উৎপন্ন হয়। এই যে পরাগধানীটা আমরা দেখতে পাচ্ছি, এই পরাগধানীর ভিতরে আসলে পরাগ রেণু উৎপন্ন হয়। এই পরাগ রেণু আসলে অঙ্কুরিত হয়ে পরাগ নালী তৈরি করে। এই পরাগ নালী থেকেই আসলে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে পুংজনন কোষ উৎপন্ন হয়, যেই পুংজনন কোষ মূলত যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফল এবং বীজ উৎপাদনে কাজটি সম্পাদন করবে। এবার আমরা চলে যাই স্ত্রীস্তবকের কথায়। স্ত্রীস্তবকের অবস্থান একেবারে ফুলের কেন্দ্রের দিকে থাকে, তবে পুংস্তবক কেন্দ্রে থাকতে পারে এবং কেন্দ্রের চারপাশে সজ্জিত অবস্থায় অবস্থান করতে পারে। প্রতিটি স্ত্রীস্তবক মূলত এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। যেমনটি বলছিলাম, পুংস্তবক এক বা একাধিক পুংকেশরের সমন্বয়ে গঠিত। এবার স্ত্রীস্তবকের ক্ষেত্রে এটি এক বা একাধিক গর্ভপত্রের সমন্বয়ে গঠিত। প্রতিটি গর্ভপত্র মূলত তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয়। এখানটায় ছিল পুংকেশরগুলো দুটি অংশ, এখানটায় আছে গর্ভপত্র তিনটি অংশের সমন্বয়ে গঠিত: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে মূলত ডিম্বক অবস্থান করে বা ডিম্বক থাকে। এই ডিম্বক আসলে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন করবে। আমরা আসলে যেই বিষয়টা আলোচনা করছিলাম যে যৌন প্রজনন, এখানটা থেকে পেয়ে যাচ্ছে আসলে পুংজনন কোষের উদ্ভিদের যেই পুংজনন কোষ, তাও মিউসিস পদ্ধতিতে পরাগ নালী থেকে উৎপন্ন হয়, এবং অপর যে পুংজনন কোষ ডিম্বাণু সেটিও বা স্ত্রীজনন কোষ সেটিও ডিম্বক থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। এইবার চলে যাই, বিভিন্ন ধরনের পুং কিংবা স্ত্রীস্তবক সম্পর্কে তোমাদের পুস্তকে বা পাঠ্য বইয়ে যে আলোচনা আছে, এই বিষয়টিকে আমরা অনেকটাই হেয়ালি করি। আসলে এখানে হেয়ালি করার সুযোগ নেই। এখান থেকে আসলে এমসিকিউ আসতে পারে কিংবা জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আসতে পারে। উদাহরণ হিসেবে উদাহরণগুলো এখানে ইম্পর্টেন্ট। তো আমরা বোঝার চেষ্টা করব বিভিন্ন ধরনের পুং বা স্ত্রীস্তবক কি কি ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের পুংস্তবকের কথা যদি আসি, পুংস্তবকগুলোকে আসলে পরাগদণ্ডের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। যদি পরাগদণ্ডগুলো একত্রিতভাবে বা একগুচ্ছে অবস্থান করে, তখন তাকে একগুচ্ছ পুংস্তবক বলা হয়ে থাকে। যেমন জবা ফুল গাছে তোমরা দেখবে এই পরাগদণ্ডের মধ্যে পরাগদণ্ডগুলো একত্রিতভাবে বা একগুচ্ছে অবস্থান করছে। অপরদিকে দ্বিগুচ্ছ, যদি দুইটি গুচ্ছে অবস্থান করে, এখানে পরাগদণ্ড যদি দুইটি গুচ্ছে অবস্থান করে, তখন তাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়ে থাকে। আর যদি পরাগদণ্ডগুলো বহুগুচ্ছে অবস্থান করে, তখন তাকে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয়ে থাকে। আশা করি তোমরা উদাহরণগুলো দেখে নিচ্ছ। অপরদিকে পরাগথলি কিংবা পরাগধানীর ভিত্তিতেও কিন্তু পুংস্তবককে বিভক্ত করা হয়ে থাকে। এক্ষেত্রেও যদি পরাগথলিগুলো যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে যুক্তধানী বলে। আর যদি বিযুক্ত অবস্থা কিংবা খোলা অবস্থায় বা মুক্ত অবস্থা থাকে, তখন তাকে মুক্তধানী বলা হয়ে থাকে। এবার চলে যাই পুংকেশরের ভিত্তিতে। পুংকেশর অনেক সময় যেই দল থাকে বা পাপড়ি থাকে, পাপড়ির সঙ্গে যুক্ত অবস্থায় লেগে থাকতে পারে, তখন তাকে দললগ্ন পুংস্তবক বলা হবে। এই একই রকম ভাবে স্ত্রীস্তবককে বিভক্ত করা হয়েছে। স্ত্রীস্তবকে দেখা যাচ্ছে যদি গর্ভপত্রগুলো যুক্ত অবস্থায় থাকে, একটি সঙ্গে অপরটি বা একাধিক গর্ভপত্র যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে যুক্ত গর্ভপত্রী বলে। আর যদি গর্ভপত্র বিযুক্ত অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়ে থাকে। এক্ষেত্রে কতগুলো গর্ভপত্র যুক্ত বা বিযুক্ত অবস্থায় থাকে আর কি মূলত। এইবার আমরা চলে যাচ্ছি পরাগায়ন। বন্ধুরা, পরাগায়ন বিষয়টি সম্পর্কে তোমরা বেশ ভালোই জানো আশা করি, তাও সিলেবাসের অন্তর্ভুক্ত হিসেবে এটি নিয়ে আলোচনা করছি। সংজ্ঞা: ফুলের পরাগধানী থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আসলে পরাগধানী কোন অংশটিকে বোঝানো হচ্ছে। ফুলের যে পরাগধানী রয়েছে, সেই পরাগধানী থেকে ফুলের এই পরাগধানী থেকে পরাগ রেণু, আমরা জানি যে আমি আগেই বলেছিলাম পরাগ রেণুগুলো মূলত পরাগধানীর ভেতরে উৎপন্ন হয়। এই পরাগ রেণুগুলো পরাগধানীর ভেতরে উৎপন্ন হয়। এই পরাগ রেণুর অন্যত্র হতে পারে এটি একই ফুলে অথবা অন্য উদ্ভিদের অন্য ফুলে যে স্থানান্তরিত হওয়ার ঘটনা, তাকে আসলে মূলত পরাগায়ন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো যদি সংজ্ঞাটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়, ফুলের পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাটাকেই আসলে পরাগায়ন বলা হচ্ছে। তো পরাগায়ন আমরা যেমনটা জানি, পরাগায়নকে মূলত দুভাগে ভাগ করা হয়: স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। তো এক্ষেত্রে স্বপরাগায়ন ঘটবে একই ফুলে ঘটবে, এটি দুঃখিত একই গাছের দুটি ভিন্ন ফুলে ঘটবে স্বপরাগায়ন।
সরিষা ফুলে হতে পারে, ধুতরা ফুলে হতে পারে। আর পরপরাগায়নের ক্ষেত্রে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের গাছের মধ্যে এই ধরনের পরাগায়ন সম্পাদিত হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই ক্ষেত্রে একই গাছের দুটি ফুলের মধ্যে হবে, গাছ থাকবে একটি, একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে এই স্বপরাগায়ন সম্পাদিত হবে। আর যখন পরপরাগায়নের কথা আসবে, এই ক্ষেত্রে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরপরাগায়ন সম্পাদিত হবে। যাই হোক, পরপরাগায়ন শিমুল বা পেঁপে উদ্ভিদের ফুলে এই ধরনের পরাগায়ন সম্পাদিত হয়। একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলে পরপরাগায়ন সম্পাদিত হবে। এক্ষেত্রে বাহক অবশ্যই প্রয়োজন পড়ে। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে, দুটি উদ্ভিদ এর মধ্যে পরাগ রেণু স্থানান্তরিত হবে, দুটি উদ্ভিদের মধ্যে পরাগ রেণু স্থানান্তরিত হবে। এক্ষেত্রে যদি কোনো বাহক না থাকে তাহলে এই কাজটি করা কোনোভাবে সম্ভব নয়। তো এক্ষেত্রে বাহক হিসেবে আসলে পানি, প্রাণী, পতঙ্গ অথবা অন্যান্য প্রাণীরা কাজ করতে পারে, যাদেরকে আমরা মাধ্যমও বলছি আর কি। তো এক্ষেত্রে স্বপরাগায়নের ক্ষেত্রে কিন্তু একই ফুলে কিংবা একই গাছে এই ধরনের পরাগায়ন সম্পাদিত হবে। বাহক কোনোভাবে দরকার পড়ে না, সাধারণত বাহক দরকার পড়ে না। প্রজাতির বিশুদ্ধতা এখানে রক্ষিত হয়। এক্ষেত্রে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনাই থাকে না। আর এক্ষেত্রে জিনগত বৈচিত্র্যের অভাবে বিলুপ্তি হওয়ার সম্ভাবনা থাকে। কারণটা তোমরা একটু চিন্তা করে দেখো শিক্ষার্থীরা, প্রজাতির বিশুদ্ধতা যদি রক্ষিত হয় সেক্ষেত্রে জিনগত কোনো বৈচিত্র্য সম্পাদিত হয় না। তো জিনগত বৈচিত্র্য যখন সম্পাদিত হবে না, তখন তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে না। আর নতুন বৈশিষ্ট্য না আসার ফলে তার মধ্যে টিকে থাকার প্রবণতা কমে যাবে, এই কারণে তারা বিলুপ্ত হয়ে যাবে। অপরদিকে নতুন বৈশিষ্ট্যের সম্পাদনা ঘটতে পারে এই পরপরাগায়নের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে, কিন্তু নতুন বৈশিষ্ট্য এর মধ্যে সংযোজিত হবে এবং অভিযোজন ক্ষমতা বাড়বে। এই কারণে তার জীবনী শক্তি অপেক্ষাকৃত বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো আমরা যদি আসলে এবার পরাগায়নের বাহকের কথা বলছিলাম, বাহকগুলা নিয়ে একটু দেখি তাহলে দেখতে পাই পরপরাগায়নে যে বাহকগুলা কাজ করতে পারে বা বাহকরা সাধারণত কাজ করে তারা হচ্ছে পতঙ্গ, বায়ু, পানি এবং প্রাণী। তো পতঙ্গ পরাগী ফুলগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার দিকে একটু মনোযোগ দাও তোমরা। ফুল অবশ্যই বড় হবে। প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে ফুলটা বড় হয়, খেয়াল করো। পতঙ্গ পরাগী এবং প্রাণী পরাগী ফুলটা সাধারণত বড় হবে। ফুলটা অবশ্যই রঙিন হবে এবং প্রাণী পরাগের ক্ষেত্রেও ফুলটা রং আকর্ষণীয় ধরনের হয়ে থাকে। অপরদিকে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে মধু গ্রন্থি থাকবে। মধু গ্রন্থি যদি না থাকে তাহলে পতঙ্গরা আকৃষ্ট হবে না, পরাগায়নের সম্ভাবনা কম থাকবে এবং পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো হবে। আঠালো হওয়ার কারণে একটি পতঙ্গের গায়ের মধ্যে প্রচুর পরিমাণে পরাগরেণু বা পলেন গ্রেইন যেটাকে আমরা বলছি, পলেনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই আঠালো হওয়ার কারণে গর্ভমুণ্ড কিংবা পরাগরেণু। অপরদিকে প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে ফুলটা আকর্ষণীয় হবে এবং পুষ্পমঞ্জুরিতে সাধারণত সাজানো থাকবে। আমরা পুষ্পমঞ্জুরির বিষয়টি আলোচনা করি। পুষ্পমঞ্জুরি হচ্ছে গিয়ে আসলে একটি দণ্ডের মধ্যে যদি অনেকগুলো ছোট ছোট ফুল একটি নির্দিষ্ট সজ্জায় গুছানো অবস্থায় বা সাজানো অবস্থায় থাকে, তখন তাকে সমগ্র এই অংশটিকে পুষ্পমঞ্জুরি বলা হয়। তো সাধারণত প্রাণী পরাগী ফুলগুলো পুষ্পমঞ্জুরির মধ্যে সাজানো থাকে। তোমরা দেখতে পাচ্ছ কদমের কথা বলা হচ্ছে, শিমুলের কথা বলা হচ্ছে, কচুর কথা বলা হচ্ছে। খেয়াল করবে কদমের মধ্যে ছোট 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 অনেকগুলো পুষ্পক একটি দণ্ডের মধ্যে সজ্জিত অবস্থায় থাকে। এবার চলে যায় বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে। বায়ু পরাগী ফুল আসলে ফুল যদি হালকা না হয়, এক্ষেত্রে ফুলটি হালকা হবে। হালকা না হলে আসলে উড়ে যেতে পারবে না বা বায়ুর মাধ্যমে বাহিত হতে পারবে না। অপরদিকে এর মধ্যে মধুগ্রন্থি থাকবে না। মধুগ্রন্থি আসলে নেই, কারণ এখানে পতঙ্গের আসার কোনো সম্ভাবনা নেই। অপরদিকে গর্ভমুণ্ড আঠালো বা পালকের মতো হয়। গর্ভমুণ্ড অবশ্যই আঠালো হবে কারণ এবং পালকের মতো হবে। এটা খুব হালকা ধরনের বলে আসলে পালকের মতো হয়। অপরদিকে পানি পরাগী ফুলের কথা আমরা আলোচনায় যদি আনি, ফুলগুলো ক্ষুদ্র ধরনের হয়, হালকা হবে এবং সহজে পানিতে ভেসে বেড়ানোর মতো তাদের অবস্থা থাকবে। এবং স্ত্রী ফুলে সাধারণত বৃন্ত লম্বা হয় এবং পুং ফুলে বৃন্তটা ছোট ধরনের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম আজকের ক্লাসে, আমি ছোট্ট করে একবার রিভিউ করার চেষ্টা করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটি পূর্ণাঙ্গ ফুল ধুতরা ফুলের গঠন দেখতে পাচ্ছ। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।